কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ ভালো। সবার আসতে যদি এত দেরি হয় তাহলে ক্লাস কিভাবে কন্টিনিউ হবে? অলরেডি 10 মিনিট তো চলেই যায় আপনাদের ক্লাস শুরু করতে করতে। ওকে, আমরা শুরু করি। অলরেডি আমাদের টাইম অনেকটাই চলে গিয়েছে। কি অন্তি আপু, কেমন আছেন? অনেকদিন পরে। আপনার বাবার কি অবস্থা? তিনি কি অসুস্থ অনেক? ও আচ্ছা। জি, ফি আমানিল্লাহ। ওনার কি হয়েছে ওনার? ও আচ্ছা। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে শুরু করব হচ্ছে গেস্ট পোস্টিং। এটা একটু দেখব। বেসিক্যালি গেস্ট পোস্টিং এর টেকনিক্যাল তেমন কিছু না, যে এখানে টেকনিক্যালি অনেক কিছু দেখার বিষয় আছে। আমরা অলরেডি আর্টিকেল রাইটিংটা দেখেছি।
তো আর্টিকেল রাইটিং যে স্কিলটা, এই স্কিলের থ্রুতেই অ্যাকচুয়ালি গেস্ট পোস্টিংটা করা হয়। তো গেস্ট পোস্টিংটা আমরা একটু দেখে নেই যে আসলে কারা কারা গেস্ট পোস্টিং নিয়ে কাজ করছে। গেস্ট পোস্টিং, এখানে অফ পেজ এসইওর জন্য বিশেষ করে কোনো সাইট বা কোনো হচ্ছে ওয়েব পেজ র্যাঙ্কিং এ আসার জন্য গেস্ট পোস্টিংটা অনেক বেশি হেল্প করে। তো গেস্ট পোস্টিং কি সেটা একটু পরে আসছি, আমি একটু যদি দু একটা গিগ ওপেন করে দেখাই যে কারা কারা গেস্ট পোস্টিং নিয়ে কাজ করছে। খুবই ট্রেন্ডি একটা কাজ এবং অনেকেই এটা নিয়ে কাজ করছে। তুলনামূলক সেলার বলা যায় খুব বেশি না, বাট কমও না মোটামুটি, বাট কাজ সবার কাছেই কম বেশি থাকে এই গিগের ক্ষেত্রে। এবং আমরা যদি দেখি যে প্রত্যেকেই কাজ পাচ্ছে, 2টা 3টা 4টা করে ম্যাক্সিমাম পার্সনের হাতেই কাজ আছেই। আচ্ছা, এটা দেখি। গিগটা একসাথে করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যদি আপনি গেস্ট পোস্ট করেন দ্যাটস মিন সেটাও কন্টেন্ট রাইটিং এর ইস্যু এটার মধ্যে চলে আসে। তো যদি মনে করেন কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করবেন, আমার মতে কন্টেন্ট রাইটিংটাকেই ফোকাস করা উচিত। আর যদি মনে করেন যে গেস্ট পোস্টিং নিয়ে কাজ করবেন, তাহলে গেস্ট পোস্টিং এর গিগ তৈরি করাই উচিত। এখন কন্টেন্ট রাইটিং এবং গেস্ট পোস্টিং এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে কন্টেন্ট রাইটিং এ আপনাকে আর্টিকেলের দিকে ফোকাস দিতে হবে যে আপনার আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি কিনা। তারপর হচ্ছে এটার সাইজটাও বেসিক্যালি বড় হবে, এবং এখানে আর্টিকেলের দিকে ফোকাসটা বেশি দিতে হবে। আর গেস্ট পোস্টিং এর বিষয়টা হচ্ছে আপনি যে সাইটগুলোতে পোস্ট করবেন তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে বেসিক্যালি ছোট ছোট কিছু কন্টেন্ট লিখে দেওয়া হয় 500 700 বা 1000 ওয়ার্ডের মধ্যে। তো এখানে হচ্ছে আপনি তাদের থ্রোতে তাদের সাইটে হচ্ছে পোস্ট করে দিচ্ছেন। তো যারা গেস্ট পোস্ট নিয়ে কাজ করছে বেসিক্যালি দুইটাকে মার্জ করেই কাজ করে না, কেননা দুইটা যদিও রিলেটেড টার্ম, বাট দুইটার ক্লায়েন্ট হচ্ছে দুই ধরনের। তো এই কারণে যদিও কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে গেস্ট পোস্টিংটা পড়ছে, বাট আমি বলবো যেটা আপনার ইন্টারেস্ট সেটা করেন, যে কোনো একটা দিকে ফোকাস করেন তাহলে ভালো। এবং কন্টেন্ট রাইটিং এর থেকে গেস্ট পোস্টিং এর কাজ বেশি, এটা বলা যায়। তো সেই দিক থেকে চিন্তা করলে গেস্ট পোস্টটা হেল্প হবে, কন্টেন্ট রাইটিংটা না করে আপনি গেস্ট পোস্টিংটা করলে। তো এখানে আমরা গেস্ট পোস্টের প্রায় 10,000 মতো যদি আর্টিকেল রাইটিং দেখি। আর আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং এর সার্ভিস হচ্ছে 33,000-এর মতো। সো দুইটার সাথে যদি পার্থক্য করা যায়, আমার মতে যে গেস্ট পোস্টটাই ভালো হবে, বাট এটা ডিপেন্ড করে আপনার উপর। আর্টিকেল রাইটিং এও অনেকেই কাজ পাচ্ছে, পাচ্ছে না তা না। আপনি সেভাবে চিন্তা করেন যেটা আপনি কমফোর্ট ফিল করেন। আর্টিকেল রাইটিং এও ম্যাক্সিমাম সবার কাছেই ভালো, বেশ ভালো পরিমাণেই কাজ আছে, কিন্তু কম্পিটিটর তুলনামূলক একটু বেশি গেস্ট পোস্টিং এর থেকে। ইনিশিয়ালি যেটা করতে পারেন সব টাইপের গিগই করবেন, বাট
আস্তে আস্তে যে গিগগুলাতে অর্ডার আসবে ওই গিগগুলাকে ফোকাস করে ওই গিগগুলা নিয়েই কাজ করেন। দিন শেষে আমাদেরকে কোনো একটি স্পেসিফিক নিশেই কাজ করতে হবে, অনেকগুলা টার্ম নিয়ে কাজ করা সম্ভব হবেও না। বাট শুরুতে অনেকগুলা করতে হয় এই কারণেই, কারণ আমাদের কোনটাতে অর্ডার আসবে সেটা আমরা আগে থেকেই জানি না, এই কারণে। I will do SEO, article writing, website content or blog writing. আচ্ছা, আচ্ছা আমরা একটু দেখি আর্টিকেল রাইটিং উইথ, দুটো একসাথে আসবে না। এগুলো শুধুমাত্র গেস্ট পোস্টিং কে ফোকাস করছে। এ ধরনের কিছু কিছু গিগ আছে। I will write and publish guest post on the business to community. আর্টিকেল রাইটিং নিয়ে যদি কাজ করেন, গেস্ট পোস্ট নিয়ে কাজ করেন, তাহলে আমি বলবো যে কিওয়ার্ড রিসার্চ এটাকে করতে পারেন, এটাকে অ্যাভয়েড করতে পারেন, বা কম শুধুমাত্র কম্পিটিটর অ্যানালাইসিসের কোনো গিগ থাকলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। পাশাপাশি হচ্ছে ফেসবুকের যদি অনেকগুলা থাকে, যেমন ফেসবুক পেজ ক্রিয়েট, এটা যদি থাকে আমি বলবো যে এটা বাদ দিয়ে ফেসবুক অ্যাডের গিগটা রাখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে পেজ ক্রিয়েটের ওই বিষয়টা রাখেন। এভাবে মার্চ করে করে আমরা কমিয়ে কমিয়ে অন্যান্য গিগ করার ট্রাই করলে আই থিঙ্ক বেটার হবে। আচ্ছা, আচ্ছা যাই হোক, এখানে গেস্ট পোস্টিং এর মধ্যে কিছু টার্ম আমাদের এখানে চলে আসবে, যেমন হচ্ছে ডিএ, ডিআর, অ্যালেক্সা র্যাঙ্ক, এগুলো আমরা দেখেছি, তাই না? তো ডিএটা কি মনে আছে কারো? হ্যাঁ, ডোমেইন অথরিটি। আর ডিআর হচ্ছে ডোমেইন রেটিং, অ্যালেক্সা র্যাঙ্ক, এগুলো আমরা আগে থেকে শিখে এসেছি। বা আমরা যে কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বা ডিএ, ডিআর, পিএ, অ্যালেক্সা র্যাঙ্ক এগুলো বের করতে পারি কিনা। হ্যাঁ, তো এটা নিয়ে আমি তাহলে ডিটেলে যাব না, কারণ কিওয়ার্ড রিসার্চে আমরা এগুলা নিয়ে অলরেডি কথা বলেছি। তো এই গিগের বেলায় তার 3টা অর্ডার আছে এবং সে কি করছে, আপ টু 300 ওয়ার্ডের গেস্ট পোস্ট করে দিচ্ছে। ওয়ান কন্টেক্সচুয়াল ডু ফলো লিঙ্ক, একটা লিঙ্ক $60। আচ্ছা, এখানে যদি দেখি লিঙ্ক ফ্রম ওয়ান অর দ্য ওল্ড আর্টিকেল ফর আওয়ার চয়েস, একটা লিঙ্ক $30 একটা পোস্টের।
ক্ষেত্রে $30, সে কি দিচ্ছে, DA 30, DR 70, AS হচ্ছে 5 ইয়ার। দ্যাটস মিন যে সাইটটাতে সে পোস্ট করবে সেই সাইটের এজটা হচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার। তো একটা সাইটের এজও আমরা দেখতে পারি, ওয়েবসাইট এজ চেকার লিখে সার্চ করলে গুগলে অনেক টুল পাবেন, যে টুলগুলো দিয়ে একটা ওয়েবসাইটের এজ দেখা যায়। আচ্ছা, কোথায় কোথায় দিচ্ছে, ওয়ার্ডপ্রেস ওয়েব, আচ্ছা, আই হ্যাভ ওয়েবসাইট অ্যাবাউট মেকিং ওয়েবসাইট উই কভার, আচ্ছা, গেস্ট পোস্ট কোন কোন বিষয়গুলো কভার করে, ওয়ার্ডপ্রেস, ওয়েব হোস্টিং, এসইও, সোশ্যাল মিডিয়া, ডিজাইন, সাইবার সিকিউরিটি। আছে। তো আমরা আসলে গেস্ট পোস্ট বলতে কি বুঝি, এনি আইডিয়া যে গেস্ট পোস্টটা কি? মানে নামটা শুনে বা টার্মটা দেখে কোনো কিছু মাথায় আসে কিনা? হ্যাঁ, এটাই। তো বেসিক্যালি এটাই যে আমরা অ্যাজ এ গেস্ট হিসাবে কোনো একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব। তো গেস্ট ব্লগিং অলসো কল্ড গেস্ট পোস্টিং। তো গেস্ট ব্লগিং যেটা, সেটাকেই বলা হচ্ছে গেস্ট পোস্টিং, ইজ দ্য অ্যাক্ট অফ রাইটিং কন্টেন্ট ফর অ্যানাদার কোম্পানিজ ওয়েবসাইট। তো আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য যখন অন্য কোনো ওয়েবসাইটে অ্যাজ এ গেস্ট হিসাবে কোনো একটা কন্টেন্ট পাবলিশ করব, সেটাকে আমরা বলছি গেস্ট পোস্টিং। তো এটা আমরা কেন করব, সেই বিষয়টা যদি বলি, যে গেস্ট পোস্টিং আমরা যখনই করছি, অর্থাৎ কোনো একটা ব্লগ সাইটে আমরা একটা কন্টেন্ট পাবলিশ করব এবং ওই কন্টেন্টের মধ্যে একটা ব্যাকলিংক দিব। এখানে কোনো এক্সাম্পল আছে কিনা? এই যে এটা যদি আমরা দেখি, এখানে জাস্ট একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি এবং পোস্টের মধ্যে দুইটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা দেখি, এখানে দুইটা ব্যাকলিংক আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আর হচ্ছে এটা একটা, দুইটা ব্যাকলিংক। বেসিক্যালি এই কারণের জন্যই আমাদের গেস্ট পোস্টটা করা, যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে একটা পোস্ট করব, আমরা এই ব্যাকলিংক দিতে পারবো কিনা বা ব্যাকলিংক দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমরা বেসিক্যালি ওয়েবসাইটে পোস্ট করব। এরকম আরো অনেক এক্সাম্পল দেখবেন, যে যারা কাজ করছে তাদের কিছু কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পাবো। এখানে সে লিঙ্কে ফোকাস করে নাই, এটা যদি দেখি, ডিআর, এটা আমাদের দরকার নেই। এটার ক্ষেত্রে যদি দেখেন, সে যে লিঙ্কগুলো দিয়েছে এটা হচ্ছে এই জায়গাগুলোতে মার্ক করে দিয়েছে, যে এখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক। এই লিঙ্কগুলোকে, এই টেক্সটগুলোকে আমরা বলছি অ্যাঙ্কর টেক্সট, আর যে লিঙ্কটা দিয়েছে সেটাকে আমরা বলছি ব্যাকলিঙ্ক।
অফ পেজ এসইওর যে ইম্পর্টেন্ট বিষয়, অফ পেজ এসইওর যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তো আমরা লিঙ্ক বিল্ডিং নামটা এর আগে শুনেছি। তো লিঙ্ক বিল্ডিং এর অনেকগুলো মেথড রয়েছে। এই মেথডগুলোর মধ্যে গেস্ট পোস্টিং হচ্ছে একটা মেথড, যেটা হচ্ছে অনেক বেশি পপুলার। তো লিঙ্ক বিল্ডিং আমরা কেন করে থাকি সেটা যদি বলি, মনে করেন যে আমার একটা ওয়েবসাইট আমি মাত্র শুরু করেছি, বা আমার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের লিঙ্ক যদি আমি কোনো হাই ডোমেন অথরিটির ওয়েবসাইটে আমার লিঙ্কটা পাবলিশ করা যায়, বা কোনো কন্টেন্টে ব্যাকলিঙ্ক হিসেবে দেয়া যায়, তাহলে যেটা হবে ওই ওয়েবসাইটটা আমার লিঙ্কটাকে রেফার করবে। যখনই কোনো পাওয়ারফুল কোনো পার্সন কোনো ছোট পার্সনকে রেফার করে, ওই ছোট পার্সনটাও পাওয়ারফুল হয়ে যায় কিছুটা, তাই না? তো এটা আমরা আমাদের রিয়েল লাইফেও দেখি, যে যদি আমরা কোনো ভালো রেফারেন্সে কোনো জবেও যাই, সেক্ষেত্রে আমার জব হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আবার পলিটিক্যালিও আমরা এই বিষয়গুলো দেখি, যার যত বড় রেফারেন্স তার পাওয়ার তত বেশি। ঠিক সেম ভাবে আমরা যখন কোনো একটা ছোট ওয়েবসাইটের লিংক কোনো বড় ওয়েবসাইটে দেয়া যাচ্ছে, তখন ওই বড় ওয়েবসাইট কি করছে, ওই লিঙ্কটাকে রেফার করছে, দ্যাটস মিন ওই ওয়েবসাইটকে রেফার করছে। এখন ছোট ওয়েবসাইট বা বড় ওয়েবসাইট এটা আমরা কিভাবে বুঝবো? এটা বেসিক্যালি বোঝা যায় হচ্ছে এই ডিএ বা পিএ এই বিষয়টা দ্বারা, বেসিক্যালি ডিএ দ্বারা। তো ডিএ অর্থ কি? ডিএ অর্থ ডোমেইন অথরিটি, আমরা এর আগেও জানি। তো আমরা যে কোনো ওয়েবসাইটের ডিএ বের করতে পারি। তো মনে করেন একটা ওয়েবসাইটের ডিএ হচ্ছে 80, 80 মানে অনেক হাই। তো ডিএ যদি 80 হয়, এবং সেই ওয়েবসাইটে যদি আমার ওয়েবসাইটের লিংক কোনো একটা কন্টেন্টের মধ্যে ব্যাকলিঙ্ক করে দিতে পারি, তখন ওই ওয়েবসাইটটা আমার এই ইউআরএল কে রেফার করছে, এবং আমার র্যাঙ্ক আমাকে হচ্ছে গুগল প্রায়োরিটি দেয়া শুরু করবে। যেহেতু বড় বড় ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের লিংক আছে, সো আমাকে সে কি করবে, প্রায়োরিটি দিবে, আমার র্যাঙ্কটা বাড়তে থাকবে। এই কারণেই মূলত এই গেস্ট পোস্টিংটা করা হয়, যে যাতে লিংকটা বিভিন্ন ওয়েবসাইটে চলে যায়, বিভিন্ন ওয়েবসাইট তাকে রেফার করে। যেহেতু লিংক থাকা মানে গুগল এটা অটোমেটিক্যালি রেফার করবে, সো তার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা বাড়তে থাকবে। সো অফ পেজ এসইওর খুব পপুলার একটা মেথড হচ্ছে এটা, এবং ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি কাজ হয় র্যাঙ্কিং বাড়ানোর জন্য। এই প্রসেসে অনেক বেশি কাজ হয়। অনেকগুলো প্রসেসই আছে এসইওর, তার মধ্যে এটা একটা জনপ্রিয়। তো যে কারণে এটা দিয়েই অনেকেই গিগ তৈরি করছে এবং আর্ন করছে, এবং ভালোই আম, কাজ মার্কেট প্লেসে এগুলার মাধ্যমে হচ্ছে। তো এখানে গেস্ট পোস্টিং এর টার্ম আসলে তেমন কিছু না, এগুলো আমরা আগেই দেখেছি। ডিএ, পিএ, ডিআর, যেটাকে বলছি ডোমেন রেটিং। তো গেস্ট পোস্টিং কি বা কেন করব, মোটামুটি আমার মনে হয় আপনারা একটু ধারণা পেয়েছেন। এরপরে আসি, গেস্ট পোস্টিং এর গিগ আমরা কিছু দেখলাম। তো গেস্ট পোস্টিং এর কিছু মেথড, যা আমরা আসলে কিভাবে গেস্ট পোস্টিং করতে পারি। তো গেস্ট পোস্টিং করার জন্য আমি কোন কোন সাইটে পোস্ট করতে পারবো সেটার একটা লিস্ট আমার কাছে থাকা উচিত। তো আমরা যদি গুগলে সার্চ করি, সার্চ করে দেখি, মনে করেন লিখলাম গেস্ট পোস্টিং সাইট লিস্ট, এটা লিখে সার্চ করার পরে অনেক রেজাল্ট পাবো, যে রেজাল্টগুলোর মধ্যে আসলে তারা বিভিন্ন বিভিন্ন হচ্ছে লিস্ট দিয়ে রেখেছে। এখানে আমরা যদি দেখি 250 গেস্ট পোস্ট লিস্ট, 200 প্লাস, 80 প্লাস, তো টপ 15 নিশ সাইট টু সাবমিট গেস্ট পোস্ট, এরকম আমরা অনেক লিস্ট পেতে পারি। মনে করেন এটাই আমরা একটু নিব, যে টপ 105 নিশ,
এখানে যদি নেই সামারি অফ নিশেস, এখানে নিশ কোনগুলো আছে, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্স ব্লগ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্লগ, হেলথ ব্লগ, ফুড ব্লগ, এরকম নিশ তারা দিয়ে রেখেছে। তো এইটা কোন নিশ? ডিজিটাল মার্কেটিং ফ্রি গেস্ট পোস্ট। এখানে একটা বিষয় দেখেন, ফ্রি গেস্ট পোস্ট, কোন কোন সাইট হচ্ছে পেইড গেস্ট পোস্ট সাইট। মনে করেন আমার একটা আর্টিকেল আমি ওই সাইটে পাবলিশ করব, সে আমার থেকে বরং উল্টা টাকা নিবে তার সাইটে পাবলিশ করার জন্য। যে তুমি আমাকে $10 বা $20, এক একটা সাইটের ডিমান্ড এক এক রকম, যে তারা একটা টাকা চায় বা তারা একটা ডিমান্ড করে, সেটা ফুলফিল করে তাদের সাইটে পোস্ট করতে হয়। তো আমরা এই পেইড মেথডে যাব না, আমরা ফ্রি গেস্ট পোস্ট যে সাইটগুলো, সেই সাইটগুলোতেই পোস্ট করব। এটা হচ্ছে মূলত মার্কেটিং রিলেটেড গেস্ট পোস্টিং সাইট। আচ্ছা, এখানে দেখেন প্রত্যেকটা সাইটের একটু ডিটেল তারা বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া এক্সামিনার, দিস ওয়েবসাইট ইজ ভেরি পপুলার এমন ডিজিটাল মার্কেটিং, এবং এটা ডিএ হচ্ছে 78, অ্যালেক্সা র্যাঙ্ক এটা, ট্রাফিক এত মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি। তারপর হচ্ছে তাদের, মনে করেন আপনি তাদের সাইটে একটা পোস্ট করবেন, গেস্ট পোস্ট করবেন, তো রাইট ফর আস এটাতে ক্লিক করেন, দেখবেন তারা হচ্ছে রাইটার্স। আচ্ছা, কিভাবে তাদের এই সাইটে কিভাবে পাবলিশ করবেন, মেথড কি সেটা বলে দিয়েছে, এবং হাউ টু অ্যাপ্লাই টু রাইট ফর সোশ্যাল মিডিয়া এক্সামিনার, কিভাবে আপনার কন্টেন্টকে এখানে পাবলিশ করবেন, সেটার জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনার নাম, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস, কোম্পানি, ওয়েবসাইট ইউআরএল, এটা দিতে হবে। এটা সোশ্যাল মিডিয়া এক্সামিনার আসলে বড় একটা সাইট, তো এখানে গেস্ট পোস্ট দিতে গেলে আমাদের আরো এক্সপিরিয়েন্স দরকার। তো জাস্ট আমরা আরো কিছু দেখি এখানে অন্য ক্যাটাগরির। এটা কি? ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। আচ্ছা, ট্রাভেল রিলেটেড, এটা ডিএ হচ্ছে 81, খুবই বড় মাপের ওয়েবসাইট বলা যায়। এটা ডিএ হচ্ছে 71, ডিএ 61। আমরা এটাতে যাই। মনে করেন এই সাইটে হচ্ছে আমি একটা পোস্ট করব, তো এখানে রাইট ফর ই ড্রিমস, তো এখানে তারা বলে দিয়েছে এটা কি ট্রাভেল রিলেটেড গেস্ট পোস্টিং সাইট। এখানে আমরা কিভাবে তাদের এই সাইটে হচ্ছে লিখতে পারি সেটা, টু সি ইউর আর্টিকেল ইন ইউর ব্লগ ইউ শুড মিট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট। তারা কিছু রিকোয়ারমেন্ট আমাদেরকে দিয়েছে এবং এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমাদের কাজ করতে হবে। ইউ আর ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট রাইটার হু ইজ enthusiastic about travel। আচ্ছা, ইউ হ্যাভ অ্যাক্টিভ additional writer। আচ্ছা, your article one follow, এই যে এইটা আমাদের দরকার, সেটা হচ্ছে মিনিমাম ওয়ান ফলো লিঙ্ক টু ব্লগ, ওয়েবসাইট আর সোশ্যাল অ্যাকাউন্ট। তো আমরা এই সাইটে যদি আর্টিকেল রাইট করতে চাই, তাহলে তাদের কিছু রিকোয়ারমেন্ট, এবং আমরা দেখে নিব যে রিকোয়ারমেন্টের চেয়ে বড় ইস্যু হচ্ছে আমরা এখানে ব্যাকলিঙ্ক করতে পারবো কিনা। তো ম্যাক্সিমাম ওয়ান ফলো লিঙ্ক টু ব্লগ, সে আমাকে বলেই দিয়েছে যে একটা লিঙ্ক আমরা দিতে পারবো ম্যাক্সিমাম, একটা লিঙ্কে এনাফ। শর্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য অথর। আচ্ছা, এখানে এই ব্যাপারটা আমাদের লাগবে, আর তেমন কিছু নাই। তো if you want to contribute and see your post in our blog please send us private message হ্যাঁ, তো তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়েটা তারা বলে দিয়েছে, ফেসবুক এবং টুইটার, এই দুইটা মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। তো আমরা যখন কোনো সাইটে পোস্ট করতে চাইবো, তার আগে যে প্রিপারেশনটা আমাদের রাখতে হবে, এই সাইটগুলোর সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করে দেন যদি আমার কন্টেন্ট তাদের ভালো লাগে, তারা যদি বলে যে ওকে প্রবলেম নাই, তুমি আমার সাইটে পোস্ট করতে পারবা,
বা আমি যদি তাকে একটা ডেমো কোনো কন্টেন্ট বা ডেমো কোনো আর্টিকেল তাকে দেই যেটা তাদের ভালো লাগে, দেন পরবর্তীতে আমরা এই সাইটগুলোতে বা তাদের সাইটে পাবলিশ করতে পারবো আমাদের কন্টেন্টগুলোকে। তো এখন আমাদের যে কাজটা হবে, তাদের ফেসবুকে পেজে যাওয়া এবং পেজে গিয়ে তাদের সাথে তাদেরকে মেসেজ করা। যেহেতু তারা বলেই দিয়েছে যে তুমি যদি আমার এখানে পোস্ট করতে চাও তাহলে আমার এই ফেসবুক এবং টুইটার যে কোনো একটা আইডিতে যাও। গেট স্টার্টেড দিলাম, দেখি কিছু আসে কিনা। বিফোর ইউ উড লাইক টু নো, এখানে তারা বলে দিয়েছে প্রাইভেসি পলিসি। এখানে প্রাইভেসি পলিসি এখানে দেয়া আছে, টাইপ শর্ট অ্যান্সার আর ক্লিক অপশন। এখানে অনেকগুলা তারা দিয়েছে কি কি। তো ম্যানেজ মাই বুকিং, আচ্ছা, হেল্প উইথ আস, আচ্ছা। তো তাদের সাথে এখানে আমরা কন্ট্যাক্ট করে নিতে পারি, এটা হচ্ছে তাদের ওয়ে। এভাবে আমরা যদি আরো দেখি, মনে করেন হেল্প হেল্প ব্লগ ফ্রি গেস্ট পোস্ট সাইকোলজি টুডে, এটাতেই যাই, তাদের গাইডলাইন কি একটু দেখি। তো রাইটার্স গাইডলাইন এখানে দিয়েছে সাইকোলজি। আচ্ছা, এখানে একটু দেখে নেই যে তাদের কি কি ইয়ে আছে। তাদের এখানে কন্ট্যাক্ট করার কোনো কিছু, আচ্ছা এখানে এই যে তারা দিয়ে দিয়েছে, ইফ ইউ উড লাইক টু প্রপোজ এ নিউ সাইকোলজি টু ব্লক আওয়ার অ্যান আর্টিকেল ম্যাগাজিন প্লিজ, আচ্ছা, টু সেন্ড প্রপোজাল। তারা এই যে অ্যাড্রেসটা দিয়েছে, তাদের এই অ্যাড্রেসে আমাকে প্রপোজাল পাঠাতে বলেছে এবং তাদের কিছু গাইডলাইন দেওয়া আছে যে আপনি যদি সাইকোলজিতে এক্সপার্ট হন বা রাইটার হন, you may also attach or include link to one থেকে 3 স্যাম্পল of previously published writing। তো যদি আমরা প্রিভিয়াসলি কোনো রাইটিং পাবলিশ করে থাকি তাহলে আমরা তাকে বলতে পারি, ঠিক আছে, আমাদেরকে পিচ দিতে হবে, ব্লগ প্রপোজাল ম্যাগাজিন পিচ। তো এখানে জাস্ট সাবমিট করে দিলে, ধরেন ব্লগ প্রপোজাল সাবমিট। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তাদের যে ক্রাইটেরিয়া আছে সেভাবে আমাদেরকে জাস্ট সাবমিট করতে হবে কোনো ডেমো অ্যাকাউন্ট নিয়ে। তো এভাবে দেখতে হবে, এভাবে আমরা যদি 15-20টা বা 30টা, এটা ডে বাই ডে বাড়বে। যদি আমাদের কন্টেন্টগুলা দিয়ে তাদের কাছে অ্যাপ্লাই করতে থাকি, দেখা যাবে যে 10টা বা 15টা অ্যাপ্লাই করলে 5-6টা পেয়ে যাব, যে সাইটগুলোতে আমরা চাইলে গেস্ট হিসেবে পোস্ট করতে পারি। তো গেস্ট হিসেবে পোস্ট করার জন্য আমরা শুরুতেই যে কাজটা করব, শুরুতে হচ্ছে যেগুলার ডিএ খুব বেশি না, ডিএ যদি আপনি 70 বা 80 বা এর বেশি নিয়ে থাকেন তাহলে যে প্রবলেমটা হবে, ওই জায়গাগুলোতে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হয় নর্মালি, আরো ভালো ভালো কন্টেন্ট দিতে হয়। তারা অনেক ভালো কন্টেন্ট ছাড়া হচ্ছে একসেপ্ট করে না। সো ইনিশিয়ালি আমাদের কন্টেন্ট খুব বেশি ভালো নাও হতে পারে। সো আমরা টার্গেট রাখবো যে ডিএ 50, 60, 70 এই রেঞ্জের মধ্যে টার্গেট রাখবো, যে ওয়েবসাইটগুলোতে মূলত খুব বেশি প্রবলেম হয় না। আপনি যদি নর্মালি একটু রিরাইট করে বা নিজে কিছু লিখে বা কোনো একটা অডিও থেকে কন্টেন্ট রাইট করে, আমরা কন্টেন্ট রাইটিং এর যে মেথডগুলো দেখেছিলাম সেভাবে নিয়ে কন্টেন্ট তাদেরকে যদি স্যাম্পল দেন তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করে নেয়।
তো এক একটা ওয়েবসাইটের ক্রাইটেরিয়া এক এক রকম। তো আপনার যদি মনে হয় এইটার ক্রাইটেরিয়া আমার জন্য হার্ড হয়ে যাচ্ছে, আপনি এটাকে স্কিপ করেন, কারণ হাজার হাজার সাইট আমরা পাবো। সো একটা সাইট যদি মনে হয় যে না আমার জন্য হার্ড, আমি স্কিপ করব, সমস্যা নেই। আচ্ছা, গেস্ট পোস্ট দেওয়ার জন্য সাইটের এভাবে লিস্ট আমরা পেতে পারি। আরো ওয়ে আছে যে আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই। বেসিক্যালি সব ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত। তারপরেও যদি আমি চাই যে শুধু ফুড বা হচ্ছে ফ্যাশন রিলেটেড বা হচ্ছে ইলেকট্রনিক্স এই রিলেটেড আমরা কন্টেন্ট ক্রিয়েট করব এবং এই রিলেটেড গেস্ট পোস্ট আমরা পাবলিশ করব, তাহলে এভাবে লেখা যেতে পারে। আপনি হচ্ছে ডাবল কোটেশন দেন এবং এখানে লেখেন যে ফুড, ফুড প্লাস রাইট ফর আস, এটা লিখে সার্চ করেন। বেসিক্যালি আমরা এভাবে যদি সার্চ করি, তো যে রেজাল্টগুলো পাবো সেই রেজাল্টগুলো অ্যাকচুয়ালি সবগুলাই হচ্ছে যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে সেই সাইটগুলো চলে আসে। দেখেন এখানে আমরা কি রাখতে পারি, আমাদের যে কিওয়ার্ড সেটা ফুড হতে পারে, ফ্যাশন হতে পারে, যে কোনো টপিক নিয়েই হতে পারে, সেটা শর্ট টেল কিওয়ার্ড হতে পারে, লং টেল কিওয়ার্ডও হতে পারে। আর রাইট ফর আস এটা কেন দিলাম, কারণ হচ্ছে যে ওই সাইটগুলোই আমি চাচ্ছি যে সাইটগুলোর সাথে রাইট ফর আস আছে, দ্যাটস মিন তারা আদার্স যে পার্সন আছে তাদের কন্টেন্ট গুলাকে তারা হচ্ছে একসেপ্ট করে, এজন্যই তারা এই রাইট ফর আস এটা লিখেছে। তো এইটা একটা ওয়ে হতে পারে। পাশাপাশি হতে পারে সাবমিট কন্টেন্ট, এটাও হতে পারে যে আপনি আপনার কিওয়ার্ডটা দিলেন যে বা টপিক যেটা চাচ্ছেন সেটা দিলেন, সাবমিট কন্টেন্ট এটা দিয়েও আমরা যদি সার্চ করি তাহলেও গেস্ট ব্লগিং সাইটগুলো আমরা খুঁজে পাবো। সাবমিট পোস্ট এটা দিয়েও আমরা খুঁজে পেতে পারি। রাইট টু রাইট ফর এটা দিয়েও খুঁজে পেতে পারি। এভাবে অনেকে অনেক টার্ম ইউজ করে থাকে। তো আমি জাস্ট একটা দিয়ে দেখাইলাম, একটা দিয়ে যদি আমরা বুঝি বাকিগুলোও বুঝতে পারবো, সমস্যা নেই। এইখানে আমরা এই সাইটগুলো স্কোর দেখলেও মোটামুটি বুঝতে পারবো, বা আমাদের যদি এখানে মন্সটা ইনস্টল করা থাকে তাহলে আমাদের এখানে ডোমেন অথরিটিটা দেখানোর কথা। তো যদি এটা দিয়েও না দেখায় আমরা ম্যানুয়ালি এটা চেক করে নিতে পারি, প্রবলেম নাই। মনে করেন আমরা এটাতে অ্যাপ্লাই করব একজন গেস্ট হিসেবে, বা তাদের সাইটে হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবে অ্যাপ্লাই করব। তো প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা রুলস আছে। তো তাদের কিছু গাইডলাইন, তাদের গাইডলাইনের মধ্যে কি দেখতে পাচ্ছি, উই আর লুকিং ফর মিনিমাম 1050 ওয়ার্ড অফ ইওর ওন ট্রাভেল অ্যান্ড ফুড এক্সপিরিয়েন্স। তো তারা কি করছে, ট্রাভেল আর হচ্ছে ফুড এক্সপিরিয়েন্স রিলেটেড মিনিমাম হচ্ছে তারা 1500 ওয়ার্ডের আর্টিকেল তারা নিয়ে থাকে, এর কমে তারা নিবে না। তো প্লিজ মেক শিওর টু proofread your article for grammatically error, sentence structure and quality। এখানে তারা লেখার বিভিন্ন গাইডলাইন দিয়ে দিয়েছে। তো গেস্ট পোস্ট করলে সুবিধা হয়, নিজের আর্টিকেল রাইটিং স্কিলটা বাড়ে, কারণ এক একটা এগুলো সবই ভালো ভালো ব্লগ সাইট। তো এই সাইটগুলোর অথরিটি ভালো, ভিজিটর ভালো। তো এই সাইটগুলো নিজে যদি আমরা লেখা পাবলিশ করতে পারি তাহলে এই লেখার মান ভালো না হলে তারা নিবেও না, সো আমাকে ভালো করতেই হবে। তো এই ব্যাপারটা আমাদের জন্য হেল্প করে তাদের ইনস্ট্রাকশনগুলো। এবং তারা বলেছে মিনিমাম 5 ফটো দিতে হবে, 4 ফটো ফর দ্য বডি অফ টেক্সট, টেক্সটের বডিতে দিতে হবে, এবং ইমেজের ওয়াইড কত হতে হবে, কত পিক্সেলের ইমেজ আমরা নিব সেটা ডিটেল বলে দিয়েছে। আমরা যখন কোনো একটা সাইটে অ্যাপ্লাই করব আমাদের কন্টেন্ট পাবলিশের জন্য, তখন আমরা একটু ডিটেল পড়ে নিব তাদের গাইডলাইন, এবং আমি এটা করতে পারবো কিনা বা আমার সাথে ম্যাচ করে কিনা সেটা দেখে নেওয়াটা ইম্পর্টেন্ট।
তো এখানে তাদের গাইডলাইন আছে, এবং নিচে হাউ টু পিচ, কিভাবে আমরা পিচ দিতে পারি, তো সেটা এখানে বলা আছে কিভাবে হচ্ছে আহ, আচ্ছা, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি সেটাও বলা থাকবে। হোয়াই রাইট, আচ্ছা। তো তাদের গাইডলাইন পড়ার পরে আমি এখানে দেখি যে কেন আমি এটা করব, সেটা তারা বলেই দিয়েছে। আমার যেটা দরকার, এভরি রাইটার উইল গেট দ্য আর্টিকেল শেয়ার্ড অন আওয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এ লিঙ্ক টু হিজ অর হার ওয়েবসাইট উইল বি অ্যাডেড। বেসিক্যালি এই ব্যাপারটাই আমাদের দরকার, সোশ্যাল মিডিয়াও দরকার না, আমাদের লিঙ্ক দরকার। তা আমরা আর্টিকেল কেন দিব, কারণ সে আমাকে একটা লিঙ্ক দেওয়ার সুযোগ দিবে, যে আমি একটা আর্টিকেল দিচ্ছি, তো সেই আর্টিকেলের মধ্যে আমি চাইলে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। এখন আমি তো আমার ওয়েবসাইটের জন্য লিঙ্ক দিব না, আমি কি করব, আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিব, কারণ ক্লায়েন্ট আমাকে অর্ডার করেছে, ক্লায়েন্ট থেকে আমি পেমেন্ট পাচ্ছি। আমি ক্লায়েন্টের যদি ফুড রিলেটেড কোনো একটা ওয়েবসাইট থাকে, সে বলবে যে সে তার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক চাইবে বা একটা গেস্ট পোস্ট করে দিতে বলবে। সো আমি তার ওয়েবসাইটটাকে যাতে ব্যাকলিঙ্ক করে দিতে পারি বা কোনোভাবে এই আর্টিকেলের মধ্যে দিতে পারি, সেভাবেই আর্টিকেলটা রাইট করব। দেন ওই আর্টিকেলের মধ্যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এটাই হচ্ছে আমার মেইন কাজ। এবং এই কাজটা করেই একটা আর্টিকেলের জন্য দেখা যাবে যে 15 বা 20-25 এক একজন সেলার এক একভাবে চার্জ করছে। আমরা 50-60ও দেখেছি। তো এটা ফাইবারে গেলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এটার ডিমান্ডটা কেমন। দেখা যাচ্ছে যে একটা ব্যাকলিংকের জন্য আপনাকে খুব ভালো একটা পেমেন্ট দিচ্ছে। তো তাহলে এটা তারা বলল, তাদের ক্রাইটেরিয়া গুলা জানলাম, সবই ঠিকঠাক থাকলে এখন বলছে যে তুমি যদি রেডি থাকো তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কিভাবে, ইমেইলের মাধ্যমে অথবা ফেসবুক পেজে তাদের সাথে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করা যেতে পারে। তো যদি আমি তাদের সাইটে কন্টেন্ট দিতে চাই, তাকে আমি একটা ইমেইল করব অথবা তার ফেসবুক পেজে আমি তাকে মেসেজ করব। এটা হচ্ছে ওয়ে। তো এভাবে আমরা খুঁজে পেতে পারি, হাজার হাজার সাইট খুঁজে পেতে পারি। এখান থেকে বিভিন্ন সাইট আমরা দেখব, দেখে দেখে যেগুলো আমাদের মনে হয় যে না মোটামুটি ভালো আছে সাইটগুলো, এবং তাদের যে গাইডলাইন বা তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটার সাথে আমি ম্যাচ করাতে পারবো নিজেকে, তো তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। রাইট ফর আস, এই যে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেন্ড ইউর রিকোয়েস্ট, তারা তাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এবং এখানে কিছু গাইডলাইন আছে, কিছু কিছু টার্ম আছে, এবং পোস্ট সাবমিশন গাইডলাইন তারা দিয়ে দিয়েছে। তো ফটো কিভাবে হওয়া উচিত, এভাবে তারা টোটালটা দিয়ে দিয়েছে। সো এই গাইডলাইন পড়ে আমরা বেসিক্যালি অ্যাপ্লাই করব। আচ্ছা, এরপরে আসি, আহ, আমরা গেস্ট পোস্ট সাইট খুঁজে পেলাম, তাদের সাথে কন্ট্রাক্ট কিভাবে করব সেটাও আমরা জানতে পারবো। তারপর আমরা একটা ডেমো পোস্ট রাইট করব, রাইট করে দেন আমরা হচ্ছে তাদেরকে সাবমিট করব। তো আমি জাস্ট একটা এখানে ডেমো দেখাবো যে তাদের সাথে আমরা কিভাবে কন্ট্যাক্ট করতে পারি। তো আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ দেখেছিলাম যে একজন ইনফ্লুয়েন্সার, আমি ক্লায়েন্টকে খুঁজে দিচ্ছি, পাশাপাশি ক্লায়েন্ট কিভাবে ওই ইনফ্লুয়েন্সারের সাথে কন্ট্যাক্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি। অর্থাৎ আমি একটা ইমেইলের টেমপ্লেট তাকে দিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে এটাও একটা টেমপ্লেট বলা যেতে পারে, যে আমরা কিভাবে যারা হচ্ছে গেস্ট পোস্ট অ্যালাউ করে যে সাইটগুলো, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। জাস্ট একটা মেইলের ডেমো এটা, যে আমি এখানে জাস্ট বলবো যে আমি ব্লগিং করি বা আমার রাইটিং স্কিল আছে, আমি যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা উল্লেখ করতে পারি, না থেকে থাকলেও সমস্যা নাই, আমি কি কি টপিক নিয়ে লিখি সেটা বলা,
এবং কিছু টপিক তাকে প্রপোজাল পাঠানো, লাইক আপনি যদি মনে করেন যে ফুড নিয়ে আপনি তার সাইটে লেখালেখি করবেন, সেটা নিয়ে আপনি তাকে প্রপোজাল পাঠাতে পারেন এবং তাকে থ্যাঙ্কস ম্যাঙ্কস দিয়ে জাস্ট আপনার পরিচয়টা এখানে দিয়ে দিবেন। তাহলে তারা রিপ্লাই করবে এবং পরবর্তী প্রসিডিওর নিয়ে তারা কথা বলবে আপনার সাথে। তো এই হচ্ছে মূলত আমাদের গেস্ট পোস্টিং এর যে মেথড গুলো, যে কিভাবে আমরা খুঁজে পেতে পারি, কন্ট্যাক্ট করতে পারি, কিভাবে আমরা তাদের সাথে ফলো ফলো আপে যেতে পারি বা গেস্ট পোস্টিং করতে পারি। তো এই পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার কিনা যে একটা গেস্ট পোস্ট দেওয়ার প্রসেসটা কি হতে পারে? এক্স্যাক্টলি, এই বিষয়টা আমি আসছিলাম। তো এটা অবশ্যই আমাদের করে নিতে হবে, আর এই কাজটা আমি আপনাদের পুরো গ্রুপকে দিব। দ্যাটস মিন আপনারা এখানে 15-16 যে কয়জন আছেন, তো আমি একটা শীট এখনই করে দিচ্ছি। তো এই শীটের মধ্যে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন, মানে অ্যাজ এ গেস্ট হিসেবে পোস্ট করার জন্য অ্যাপ্লাই করবেন। মনে করেন যে আপনি 5টা ওয়েবসাইট আপনার কন্টেন্টটা নিবে, এটা এগ্রি করেছে, আবার আরেকজন সে 5টা ওয়েবসাইটকে এগ্রি করাতে পেরেছে। এভাবে 15 জন যদি 5টা করে করে তাহলে অনেক হয়ে যাচ্ছে। 15, 30, 60, 75টা হয়ে যাচ্ছে। তো 75টা ওয়েবসাইট যদি আমাদের একটা লিস্ট থাকে, এটা আমি মিনিমাম বললাম, একজন 5টা মানে অনেক কম। এটা ডে বাই ডে আরো বাড়বে, একদিনেই হবে না। গেস্ট পোস্টিং আসলে একদিনেই সবকিছু হয় না। তো এটা ডে বাই ডে আরো বাড়বে। তো যাই হোক, ইনিশিয়ালি যদি আমাদের এতগুলা ওয়েবসাইট থাকে, তাহলে আমার আলটিমেট কি দরকার? ওই সাইটে অ্যাজ এ গেস্ট হিসেবে পোস্ট করা, তাই না? ক্লায়েন্ট দেখবে না যে আপনি পোস্ট করেছেন না অন্য কাউকে দিয়ে পোস্ট করিয়েছেন। যদি এমন হয় যে আপনার ক্যাটাগরিতে এটা পড়ে নাই, আপনার গ্রুপে কারো ক্যাটাগরিতে পড়েছে, তো তার হেল্প নিয়ে আপনি সেখানে পোস্ট করে দেন। অথবা আপনার গ্রুপে যে সে হচ্ছে কোনো একটা সাইটের অ্যাপ্রুভাল পেলো, কিভাবে পেলো সেটা আপনি ভালো করে জেনে খুব দ্রুত সেই সাইটের সাথে কন্ট্যাক্ট করে আপনি হচ্ছে অ্যাপ্রুভালটা নেন। বেস্ট ওয়ে হচ্ছে কাজ শুরুর আগে আমাদের কিছু সাইট রেডি করে রাখা, যে যে 10টা, 20টা, 15টা বা আমাদের সাধ্যমতো কিছু সাইট রেডি করে রাখা। এটা যদি আপনারা সবাই মিলে করেন, দেখা যাবে যে আপনার এক আর 2 মাস লাগতো যে কাজ, সেই কাজটা আপনি হয়তো আপনারা 2-3 দিনেই করতে পারছেন। তো এজন্য আমাদের শুরুতে এটা করতে হবে। আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দেই। লিস্ট মূলত না, আপনারা নিজেরাই লিস্ট করবেন। তো এটা করা যাবে কিনা, কি মনে হয়? এটা করতে পারলে আপনাদের জন্যই ভালো হবে। হুম। এখানে জাস্ট আরেকটা কলাম রাখতে পারি যে কন্টাক্ট মেথড।
এখানে আরো কলম হতে পারে, জাস্ট আমার মাথায় যেটা এসেছে আমি সেভাবেই আপাতত এখানে রেখেছি। আমি গ্রুপে এটা আপলোড করে দিয়েছি। তো আপনারা যেটা করবেন, এখানে জাস্ট একটা সিরিয়াল নাম্বার আমি এটা দিয়ে দিচ্ছি। ধরেন এখানে আমি কিছু দিয়ে দিলাম, কোন ক্যাটাগরি, ফুড হলে ফুড সেই ক্যাটাগরি দিয়ে দিবেন, সাইটের নাম দিবেন, কি সাইট, সাইটের ডিএ কত সেটা দিবেন, ওয়েবসাইটের ওই সাইটের ওয়েবসাইট দিবেন, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, মিনিমাম কত ওয়ার্ডের আর্টিকেল তারা নিয়ে থাকে সেটা যদি থাকে এখানে দিবেন, কন্ট্রাক্ট মেথড কি, এটা ইমেইল হলে ইমেইল বা হচ্ছে ফেসবুক পেজ হলে পেজ, তো যে মেথড থাকে সেই মেথডটা দিবেন এবং রিমার্ক দিবেন। তো এটা আপনারা সবাই করবেন। এক একজন কয়টা করে করা যাবে এটা বলেন তো একটু, কয়টা করে করতে পারবেন এক একজন? সাইট খুঁজে খুঁজে বের করে তাদেরকে প্রপোজাল সাবমিট করতে হবে, এবং যেগুলা আপনাকে একসেপ্ট করবে সেই সাইটগুলোর লিস্টে এখানে রাখবেন। এখানে ওই সাইটগুলোই থাকবে যে সাইটগুলো আপনার কন্টেন্টকে তারা অ্যাপ্রুভ, মানে অ্যাপ্রুভ করবে আর কি, বা আপনি তাদের সাইটে পাবলিশ করতে পারবেন, এরকম সাইটের লিস্ট। মনে করেন 10টা যদি সাইটে আপনারা পাঠান, 10টা থেকে 2টা 3টা সাইট আপনাকে অ্যাপ্রুভ করলো, সো এটাই এনাফ। তো কয়টা করা যেতে পারে আগামী 2 দিনে? কনফিউশন মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে বুঝতে পারেন নাই সবাই নাকি? কোশ্চেন আছে কারো? খুঁজে বের করে প্রপোজাল পাঠাইতে হবে, এবং তাদের সাথে মোট কথা আপনি ওই সাইটে গেস্ট হিসেবে পোস্ট করতে পারবেন, এই পর্যন্ত যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা ডিপেন্ড করবে। সো প্রপোজাল কতগুলা পাঠাতে পারবেন এটা, আহ, হ্যাঁ সব একসেপ্ট হবে না, সবাইকে একসেপ্ট করবেও না। একটা ডেমো কন্টেন্ট তো আপনাদের তো ডেমো লেখাই আছে, তো আপনারা আরেকটু ওটাকে মডিফাই করেন। মনে করেন ফুড নিয়ে আপনি একটি কন্টেন্ট লিখলেন, সো ফুড রিলেটেড আপনি অনেকগুলো সাইটে যারা হচ্ছে ব্লগ, যারা হচ্ছে গেস্টের পোস্ট অ্যালাউ করে, তো তাদের 10টা সাইটে হচ্ছে আপনি, বা 15টা সাইটে হচ্ছে আপনি ই করলেন, অ্যাপ্লাই করলেন, বা তাদেরকে হচ্ছে আপনি খুঁজে বের করে সাবমিট করলেন। আচ্ছা, আগে সাবমিট করেন, একসেপ্টের বিষয়টা আমরা দেখবো, সমস্যা নেই যে একসেপ্ট কত, কারা কারা করে বা কারা কারা করলো না, কিন্তু শুরুতে আমাকে যেটা করতে হবে, সাবমিট করে আগে প্রসেসটা বুঝতে হবে যে কিভাবে আমি তাদের সাথে কন্ট্রাক্ট করব, কিভাবে আমি অ্যাপ্রুভালটা পাবো।
হ্যাঁ, স্যাম্পল চাইলে তৈরি করে দিতে হবে। তো আপনি যেটা এখন করেছেন ওইটা দিয়ে কয়েকটার সাথে কন্টাক্ট করেন, ওই একটা দিয়ে, যে এটা আমার, আপনি বলে দেন যে এটা আমার ডেমো, আমি হচ্ছে এরকম আর্টিকেল লিখি, সো আমি তোমাদের সাইটে আর্টিকেল দিতে চাই, এটা লিখে তাদেরকে একটা প্রপোজাল পাঠান। এখন এক একটা সাইটের এক এক ধরনের তাদের রুলস আছে। আমি কয়েকটা এখানে আপনাদের যেটা দেখালাম যে এটার ক্ষেত্রে তারা তারা কিভাবে বলছে, তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে হচ্ছে ইমেইল এবং ফেসবুক পেজ, ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ করে, এটা হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে। আবার আমি যদি আরেকটাতে যাই, আমাকে একটু দেখে দেখে তারপরে এটা করতে হবে, এটার তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে এখানে কি বলেছে কিনা। তাদের সাথে কন্ট্যাক্ট করার ওয়ে হচ্ছে তাদের যে ফর্ম আছে এটা, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, নাম, এবং আপনি যে তাদের সাথে তাদের এখানে পোস্ট করতে চান সেটা আপনাকে এখানে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু তারা কোনো ধরনের ডেমো কন্টেন্ট চায় নাই, হতে পারে যে পরবর্তীতে চাইতে পারে, বাট এটা হচ্ছে প্রসেস তাদের সাথে কন্ট্যাক্ট করার। আপনি যখন আপনার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, নাম দিচ্ছেন এবং মেসেজটা পাঠিয়ে দিচ্ছেন, তারা কি করবে, তারা হচ্ছে আপনার ওই ইমেইলে আবার মেইল পাঠাবে যে পরবর্তী প্রসেস কি হতে পারে। হ্যাঁ, এভাবেই সার্চ করেন, আশা করি পেয়ে যাবেন। আমার এখানে রেজাল্ট কতগুলো আসছে, অনেক আসছে, এভাবেই সার্চ করলেই পাওয়া যাবে, হাজার হাজার রেজাল্ট পাওয়া যাবে। এবং তারা সবাই হচ্ছে পোস্ট অ্যাপ্রুভ, মানে তাদের এই সাইটগুলো চলেই হচ্ছে বিভিন্ন পার্সন তাদের সাইটে কন্টেন্ট পাঠায়, সেটা তারা পাবলিশ করে, এভাবেই তাদের সাইটগুলো চলে। এটা রাইট ফর আস হতে পারে, আবার হতে পারে আপনার সাবমিট কন্টেন্ট বা সাবমিট পোস্ট, এটা নোট করে নিতে পারেন। একটু সাহস করে সাবমিট করতে হবে, দু একটা সাবমিট করলে বুঝে যাবেন, আই থিঙ্ক প্রবলেম হবে না। ব্লগ পোস্ট সাবমিশন ফর্ম ডেমো, তো এরকম অনেকেই আচ্ছা, এগুলা হচ্ছে ডেমো।
এরকম ডেমো টেমপ্লেট পাওয়া যায়। তো এই টেমপ্লেট গুলা ব্যবহার করেও আপনারা চাইলে কি করতে পারেন, তাদেরকে হচ্ছে সাবমিট করতে পারেন টেমপ্লেট ইউজ করে। এত কমপ্লিকেটেড এভাবে যাওয়ার দরকার নাই। আপনার নর্মালি হচ্ছে মেইল করতে পারেন, তাদেরকে মেইল করবেন, দেন তারা যেভাবে যে প্রসেসে আগাতে বলে সেই প্রসেসে আগাবে, এটাই। আচ্ছা, গেস্ট পোস্টিং নিয়ে কারো কোনো কোয়ারিজ আছে কিনা? কারো ইন্টারেস্ট নাই এটা নিয়ে কাজ করার? বিষয়টা কেমন? হ্যাঁ, ডিএ হচ্ছে অ্যাটলিস্ট যাতে 40 নিচে না হয় একটু চেক করে নেবেন। যখনই কোনো ওয়েবসাইটে প্রপোজাল পাঠাবেন তার আগে দেখবেন যে ওই ওয়েবসাইটের ডিএ কত, সেটা দেখে দেন পাঠাবেন। মনে করেন হচ্ছে আমি এই সাইটে হচ্ছে তাদেরকে প্রপোজাল পাঠাবো। তো প্রপোজাল পাঠানোর আগে তাদের ওয়েবসাইটটা আমি একটু দেখে নেই যে তাদের ওয়েবসাইটের ডিএ কত আছে। এই যে দেখেন তাদের ওয়েবসাইটের ডিএ হচ্ছে 44, পিএ হচ্ছে 33, তারপর হচ্ছে, হ্যাঁ এই ডিএপি আমাদের লাগবে। এজও চলে আসছে, অনেকগুলো অ্যালেক্সা র্যাঙ্ক চলে আসছে। সো ডিএটা 44 মিনিমাম, সরি 40 মিনিমাম, 40 রাখবেন, এর নিচে নামবেন না। দেন ওই সাইটটা হচ্ছে করবেন, অ্যাপ্লাই করবেন। পিএটাও 40 নিচে আসবেন না, এটা 33। পিএ চেষ্টা করবেন যে একটু বেশি রাখার জন্য। বেসিক্যালি ডিএ হচ্ছে 1 থেকে 30 হচ্ছে বলা হয় লো, 30 থেকে 50 হচ্ছে মিডিয়াম, 50 থেকে 100 এর মধ্যে যে রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে বলা হয় হাই। সো মিডিয়াম থেকে আমরা যখন শুরু করব ছোট, মানে প্রাথমিক অবস্থায় ডিএটা যদি যেটার 80 বা 90 হবে ওই সাইটগুলোতে পাবলিশ করতে পারলে ভালো, ক্লায়েন্টও বেশি পাওয়া যায়। বাট ইনিশিয়ালি আমাদের আর্টিকেলের কোয়ালিটি যদি এত ভালো না থাকে তাহলে আমি বলবো যে আপনি আপাতত 50, 60 বা 40 প্লাস এই ধরনের ওয়েবসাইট দিয়ে শুরু করেন। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে মোটামুটি বুঝতে পেরেছি আই থিঙ্ক সবাই, যে আমরা গেস্ট পোস্ট কেন করব, কিভাবে করব, এই ব্যাপারটা, প্রসেসটা। এখন বাকিটা হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস বলতে সাবমিট করেন, সাবমিট করে কয়েকটা সাইটের অ্যাক্সেস নিয়ে জাস্ট
রেডি থাকা, যে যে কোনো সময় আসলেই যাতে আমি আমি গেস্ট পোস্ট করতে পারি। ঠিক আছে, ইনিশিয়ালি আপনি উইদাউট কোনো পেমেন্ট ছাড়া আপনি নিজের জন্য কিছু গেস্ট পোস্ট প্র্যাকটিস করেন, করতে থাকেন। একটা দুইটা হয়ে গেলে আপনি নিজের জন্য দুই তিনটা করেন। যদি দুই তিনটা নিজের জন্য করেন, দেখবেন যে পরবর্তীতে এটা অনেক ইজি হয়ে গেছে আপনার জন্য, পরবর্তীতে আর প্রবলেম হবে না। আর সবাই যদি না করেন, তাহলে যেটা হবে, এখানে আপনাদের যে একটা লিস্ট আমি করতে বললাম, এই লিস্টটা বড় হবে না। আলটিমেটলি কারোর পক্ষে হয়তো খুব একটা কাজ করা হবে না, কারণ একা একা একটা লিস্ট করা অনেক সময়ের ব্যাপার। সবাই মিলে করলে এই সময়টা লাগছে না। আচ্ছা, আমরা যদি আরো কিছু দেখি, এই যে দেখেন, যদি আপনি লিংক বিল্ডিং এটাও মনে করেন যে লিংক বিল্ডিং কাজটা আসলে কি, বেসিক্যালি গেস্ট পোস্ট এটাও একটা লিংক বিল্ডিং এর কাজ। তো লিংক বিল্ডিং এর অনেকগুলা মেথড আছে, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি আপনি শেয়ার করেন সেটাও লিংক বিল্ডিং, বিজনেস লিস্টিং করেন সেটাও লিংক বিল্ডিং, আর্টিকেল সাবমিশন করেন এটাও ওয়ান কাইন্ড, আর্টিকেল সাবমিশনটাই কি অনেকটা ব্লগ গেস্ট পোস্টিং, বিভিন্ন ফোরামে যদি পোস্ট করেন এবং সেখানে যদি আপনি লিংক দেন, এটাও লিংক বিল্ডিং। এগুলো সবই হচ্ছে লিংক বিল্ডিং এর একটা প্রসেস। তো আপনারা ফাইবারে দেখবেন যে লিংক বিল্ডিং বা ব্যাক লিঙ্কিং, গেস্ট পোস্টিং, এই টার্মগুলো খুব বেশি চলে আসে। তো লিংক বিল্ডিং মূলত হচ্ছে ওভারঅল একটা টার্ম। এই লিংক বিল্ডিং অনেকগুলো ওয়েতে করা হয়। কেউ কেউ ব্যাকলিঙ্কে করছে, কেউ কেউ ব্যাকলিঙ্কের মধ্যে গেস্ট পোস্টিং এর মাধ্যমে করছে, কেউ আবার পার্সোনাল ব্লগের মাধ্যমে করছে। তো এক একজনের লিংক বিল্ডিং করার মেথড এক এক রকম। সো লিংক বিল্ডিং এর মেথড অনেক রকম হতে পারে। সো সেটার মধ্যে একটা মেথড হচ্ছে গেস্ট পোস্টিং। সো আমি বলবো যে আপনারা এই গেস্ট পোস্টিংটাকে ফোকাস করতে পারেন, এটা হচ্ছে জনপ্রিয় সবগুলো মেথডের মধ্যে। বাকি মেথডগুলো আমি লিঙ্ক বিল্ডিং এর যেগুলো, সেগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু আমাদের এটা হচ্ছে এখনকার জন্য ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, এরপরে আমরা আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, অফ পেজ একটা টার্ম, অফ পেজ এসইওর একটা টার্ম নিয়ে। তো আমি আপনাদের গেস্ট পোস্টিং এর যে কাজটা, এটা চলতে থাকবে, পাশাপাশি আমি হচ্ছে আপনাদের ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আপনাদের মধ্যে ব্লগিং করেন কেউ, বা প্রিভিয়াস টাইমে করেছেন, বা নিজের কোনো ব্লগ সাইট আছে? blogger.com। আচ্ছা, আচ্ছা, অন পেজ এসইওর বাকি বিষয়গুলো নিয়ে আমি পরে আসবো। তো আমরা পরবর্তীতে শুরু করব হচ্ছে, সরি, অফ পেজ এসইও আমরা পরে আসবো, পরবর্তী শুরু করব হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইও শুরু করার আগে আমাদের যে বিষয়টা জানা দরকার, সেটা হচ্ছে ওয়েবসাইট সম্পর্কে কিছু ধারণা রাখা দরকার, যে আসলে অন পেজ যে এসইওটা আমরা করতে যাচ্ছি। তো অন পেজ এসইও পুরোপুরি ওয়েবসাইটে করা হয়, যে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে আপনি বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করবেন, বিভিন্ন পেজ তৈরি করবেন,
আমরা যদিও ওয়েব ডেভেলপার হব না, বাট এখানে আমরা যেটা করব, আমাদের মার্কেটিং এর জন্য যে বিষয়গুলো দরকার হয় বেসিক্যালি সেই ব্যাপারগুলো সম্পর্কে একটু জানবো। আচ্ছা, আপনাদের মধ্যে সম্ভবত ওয়েব ডেভেলপার আছেন কেউ, না? আরাফাত ভাই সম্ভবত ওয়েব ডেভেলপার, তাই না? তো আপনি আমাদের হেল্প করেন। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কতটুকু এক্সপার্ট? আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট থিম ইনস্টল করা থেকে শুরু করে বেসিক যে কাজগুলা এলিমেন্টর দিয়ে, তো সেই কাজ সেই জায়গাতে আপনি একটু করতে পারবেন কিনা, কন্টিনিউ করতে পারবেন কিনা ক্লাসটা? সবাই হেল্প হবে, যেহেতু আপনি প্রফেশনালি কাজ হয়তো করছেন বা আপনি ওই ব্যাকগ্রাউন্ডে। আজকে আসলে আজকে না, আমরা আগামী দিন দেখব। আপনি জাস্ট একটু প্রিপারেশন রাখতে পারেন, আগামী ক্লাসটা আপনি কন্টিনিউ করলেন, কি বলেন? আচ্ছা, আচ্ছা, আমরা আজকে কিছু বেসিক বিষয় সম্পর্কে জানবো, যে একটা ওয়েবসাইট করার আগে বা ওয়েবসাইট সম্পর্কে জানার আগে কিছু বিষয় আমাদের জানা দরকার। সেটা হচ্ছে ডোমেইন, হোস্টিং, এই বিষয়গুলো সম্পর্কে। তো এখানে ডোমেইন বলতে আমরা কি বুঝি? একটা ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে আমরা কি বলছি? ডোমেন। বা ওই আমরা যে ইউআরএল ব্রাউজ করে মূলত একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটকে আমরা সেই ইউআরএল কে আমরা বলছি ডোমেন। মনে করেন, আমি বাকিগুলো কেটে দিচ্ছি। আপনাদের ডোমেন হোস্টিং নেওয়া আছে? এটা কিন্তু আমাদের পরবর্তীতে দরকার হবে, না হলে বা আগামী ক্লাসগুলা খুব বেশি লাভ হবে না। কার কার আছে ডোমেন হোস্টিং নেয়া? আপনার নাই? সবারই মনে হয় নাই। কারো দু একজনের থাকলেও থাকতে পারে, না থাকলে তো লাভ হবে না। হ্যাঁ, ওই চার। আচ্ছা, আচ্ছা, ওই চারজনের তিনজন কি আছে এখানে, না নাই তারা এখন আর? ও, আচ্ছা, তাহলে তো আপনাদের তিনজনের কাছে অ্যাক্সেস থাকবেই, তাই না? আর বাকিরা কি করব? ক্লাস কি শুধু দেখবো নাকি প্র্যাকটিস করতে পারবো? কি বলেন? হুম, পারবেন। ওইটা থেকে একটা সাবডোমেন ক্রিয়েট করে নেন, ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর বাকিদের কি অবস্থা? সবার অ্যাটলিস্ট থাকতে হবে, প্র্যাকটিস না করতে পারলে কোনো লাভ হবে না। একটা ডোমেন থাকলেই বাকিরা সবাই সাবডোমেন ক্রিয়েট করে একটা ডোমেনের আন্ডারই করতে পারেন, সমস্যা নেই। জাস্ট একটা ডোমেন লাগবে। যদি এমন হয় যে আপনাদের কারো ডোমেন আছে, সেটা থেকে সাবডোমেন ক্রিয়েট করে বাকিদের দিলেন, সেটাও করতে পারেন, সবাই হেল্প হবে।
ক্লায়েন্টের হলে তো আর সম্ভব হবে না। নিজের হইলে সেটা পসিবল, ক্লায়েন্টের হইলে তো আর পসিবল হবে না। আচ্ছা, ওকে। তাহলে কার কার বিন্দু আপুর হবে, আরাফাত ভাইয়ের হবে, মাইমা আপুর হবে, আর কে বললেন? আজমল ভাই না? নাকি কার? সাব- সাব্বির ভাই আছে আর রুনা আপু আছে, তারা তো দেখছি না ক্লাসে। দুইজনের একজনও নাই। আচ্ছা। আর আর বাকিদের তো নাই। 1,000 টাকা হইলেই পাবেন। এটা বাকিদের যাদের নাই তারা শেয়ার করে নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ওয়েব ওয়েব হোস্ট ভিডিও। আলাদা আলাদা নিতে হবে তো। যদি একটা একটা অ্যাক্সেস দিলে যেটা হবে, মানে সবাই যদি একটা অ্যাক্সেসই পায় তাহলে তো হবে না। একজনের কাজ আরেকজন দেখা যাবে যে ই করে দিয়েছে, ডিসমিস করে দিয়েছে। তো এটা একটা প্রবলেম হবে। আলাদা আলাদা হইলে ভালো, প্রপারলি করতে পারবে। আচ্ছা, যাই হোক। না, এটা এমনিতেই দেয়া যাবে চাইলেই। হচ্ছে মনে করেন যে আমার ওয়েবসাইট আছে, আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে আপনাকে ওই ওয়েবের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দিয়ে দিলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এখানে কোনো টাকা পয়সা লাগবে না যদি আমি দিতে চাই আর যদি আমার থাকে। ব্যাপারটা হচ্ছে এটা। আর আপনি যদি বাইরে থেকে নেন, বাইরে থেকে সবাই মিলে একটা নিলে সবাই ওইটা সাবডোমেন ক্রিয়েট করে চালাতে পারবে। একদম শুরুর দিকে সম্ভবত আমি বলেছিলাম আপনাদেরকে, পরবর্তীতে আর আমি শুরুর দিকে নিতে চেয়েছিলাম কিন্তু পরে নেওয়া হয়নি। যাই হোক, দেখেন যে এটা নিতে পারলে ভালো, প্র্যাকটিস করতে পারবেন। আর না নিতে পারলে ক্লাসে শুধু দেখবেন, বোরিং লাগবে, বা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন না, কাজ হবে না। দেখেন আজকে দু একদিনের মধ্যে কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, হ্যালো। আচ্ছা, মনে করেন আমরা হচ্ছে একটা অ্যাড্রেসে যেতে চাই। রকমারির অ্যাড্রেসে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? রকমারি.com এইটাতে যেতে হবে। সো আমি এখানে লিখলাম রকমারি.com, সে আমাকে তার ওয়েবসাইটে নিয়ে গেল। এটাই মূলত ডোমেইন। এই নামকে বলা হচ্ছে ডোমেইন। এবং হোস্টিংটা কি? রকমারির যে কন্টেন্ট গুলা, এখানে ছবি আছে বা হচ্ছে এখানে ছবি আছে, বইয়ের ছবি লেখা, এগুলা কোনো না কোনো জায়গায় স্টোর করা থাকবে। না হলে তো আমরা দেখতে পারবো না। আমরা আমাদের পিসিতে যে ফাইলগুলা ডাউনলোড করা থাকে, এটা মুভি হতে পারে, তারপর হচ্ছে নাটক হতে পারে, কোনো সং হতে পারে। তো এগুলা আমাদের পিসিতে যদি ইন্টারনেট কানেকশন না থাকে, যদি আমাদের পিসিতে ডাউনলোড করাও না থাকে বা স্টোর করা না থাকে, আমরা কিন্তু দেখতে পারি না বা খুঁজে পাই না। কারণ এটার একটা স্টোরেজ দরকার হয়। তো ঠিক সেম ভাবে আমরা যখন একটা ওয়েবসাইট বা ডোমেইন নেই এবং ওই ওয়েবসাইটে কিছু কন্টেন্ট দিতে চাই, সেটা ইমেজ হোক বা ভিডিও হোক বা যে কোনো আর্টিকেল হোক, সেটার জন্য আমাদেরকে একটা স্টোরেজ দরকার হয়। সেই স্টোরেজকে আমরা বলছি হোস্টিং। একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং। এটা আমরা এভাবে চিন্তা করতে পারি
যে আমি একটা দোকান দিব, তো দোকানে দিতে হলে আমাকে কি করতে হবে, দোকানে একটা নাম চুজ করতে হবে। নামটা হচ্ছে ডোমেইন। এবং ওই দোকানটা আমি শুধু নাম চুজ করলে আমার দোকানটা চলবে না, কোনো একটা জায়গায় কোনো একটা প্লেস আমাকে নিতে হবে। ওখানে আমি দোকানে অনেক মালামাল রাখবো বা অনেক প্রোডাক্ট থাকবে। সো এই প্রোডাক্টগুলো রাখার জন্য আমাকে একটি স্পেস বা একটা জায়গা নিতে হবে। তো সেই জায়গাটা হচ্ছে হোস্টিং ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই দুইটা জিনিস যদি আমাদের না থাকে, আপনার ডোমেইন থাকলো, হোস্টিং থাকলো না, হোস্টিং থাকলো, ডোমেইন থাকলো না, তাহলে কোনো কাজ হবে না। আচ্ছা, একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে? তো একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকবে, ডোমেইন। ডোমেইনটা আমরা আসলে কিভাবে পেতে পারি? তো ডোমেইন কেনা বেচার অনেক সাইট আছে, যেমন হচ্ছে নেমচিপ, গোড্যাডি, হোস্ট গেটার, এরকম অনেক সাইট আছে যে জায়গাগুলো থেকে আমরা ডোমেইন কিনতে পারি। তো আমরা অলরেডি নেমচিপ থেকে সম্ভবত দেখেছিলাম, namecheap.com। বেসিক্যালি আমি যত ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করেছি এখান থেকে আমার ম্যাক্সিমাম টাইম কেনা হয়েছে। আচ্ছা, এখানে মনে করেন আপনার একটা ডোমেইন দরকার। মনে করেন হচ্ছে আপনি একটা ই-কমার্স করবেন বা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট করবেন, একটা ডোমেইন দরকার। তো এখানে আগে সার্চ করে দেখেন, মনে করেন আমার একটা ডোমেইন দরকার, দেশি ফুড, এরকম একটা ডোমেইন দরকার, আমি সার্চ করলাম। করার পরে deshifood.com, এটা দেখেন অলরেডি কেউ নিয়ে নিয়েছে। এটা রেজিস্ট্রেড ইন 2007, অর্থাৎ 2007 সালে কেউ এটা রেজিস্ট্রেশন করে রেখেছে। যদি এই ডোমেইনটা কেউ রেজিস্ট্রেশন না করতো, দেন সরি দেন আমি এটা নিতে পারতাম। এখন যেহেতু কেউ রেজিস্ট্রেশন করেছে, আমি এটা নিতে পারবো না। তো এরকম অনেক সাইট আছে যারা ডোমেইন বিক্রি করে। আমি জন্য একটা লিঙ্ক, যে এবিসি, ধরেন এরকম একটা ডোমেইন চাচ্ছি, এবিসি বাজার। এটা ফাঁকা আছে, বাট এটার দাম হচ্ছে প্রায় 10,000 মতোই, $9,700। এগুলা প্রিমিয়াম কোয়ালিটির ডোমেইন হচ্ছে, এবিসি এক্স ওয়াই জেড। এখন দেখি, এটা তো আর প্রিমিয়াম। নর্মালি ডোমেইনের দাম এরকম হয়, যে $8 বা $9 মতো। ঠিক আছে? তো আমরা যখন কোনো একটা ডোমেইন নিব, তখন ডোমেইনটা ফাঁকা থাকলেই নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। ফাইবারে ডোমেইন রিসার্চ করে দেওয়ার কাজও আছে, যে শুধুমাত্র ডোমেইন রিসার্চ করে দেয়, যে তার জন্য একটা ভালো ডোমেইন খুঁজে দেয়া, এটাই তার কাজ। যাই হোক, এরপরে হচ্ছে সার্ভার। সার্ভার হচ্ছে বলা যায় একটা কম্পিউটার বা একটা ডিভাইস, যেটার মধ্যে আপনার ফাইলগুলো রাখা হবে বা কন্টেন্টগুলো রাখা হবে। আচ্ছা, আর এরপরে আসি হচ্ছে আপনার একটা নাম ঠিক হইলো, ডোমেইন হইলো, তারপর আপনার একটা হোস্টিং হইলো। তো এখন কি করতে হবে, এই ডোমেইন হোস্টিং, দ্যাটস মিন আমি একটা দোকানের প্লেস নিলাম, দোকানের নাম ঠিক করলাম, এখন দোকানটাকে ডেকোরেট করতে হবে। তো যে কাজটা করা হয় বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিং, এই জায়গাতে। তো ওয়েব ডিজাইন করার অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই ল্যাঙ্গুয়েজগুলো আছে। তো যারা বেসিক্যালি ওয়েব ডেভেলপার, তারা এই বিষয়গুলো প্রপারলি ভালো জেনে ওয়েব ডেভেলপমেন্ট করে। বাট আমরা তো আর ওয়েব ডেভেলপমেন্ট শিখছি না, বা আমরা মার্কেটিং করতে গেলে ওয়েব ডেভেলপার আমাদের হতেও হবে না। ঠিক আছে? এটা আমাদের কাজও না। জাস্ট জানার জন্য যে আসলে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় বা কি কি দিয়ে তৈরি করা হয়, আহ, আমরা করতে পারবো এইটা বিষয় না, জাস্ট জেনে রাখা। বাট এখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা বা ডিজাইন করার জন্য এত কিছু জানার দরকার হয় না এখন, বা বেসিক জিনিসগুলো জানলেই হয়। আমাদের যেটা লাগে, এখন অনেক সাইট আছে যারা হচ্ছে
সিএমএস প্রদান করছে, যাদের অলরেডি বিভিন্ন থিম দেওয়াই আছে, বিভিন্ন হচ্ছে ডিজাইন করাই আছে, এগুলা জাস্ট একটু কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারি, একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে টোরে আমরা কাজ করতে পারি। অনেক এইচটিএমএল সিএসএস এই ল্যাঙ্গুয়েজগুলো না জেনেও আমরা মোটামুটি একটা ওয়েবসাইটের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি, কন্টেন্ট আপলোড করা, পেজ তৈরি করা। তো এই কাজগুলো আমরা মোটামুটি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের বেসিক কিছু বিষয়, যে আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার আগে ডোমেইন কি, হোস্টিং কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, ডিজাইন কি, বা সিএমএস কি, এই যে টার্মগুলা, বা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এই যে টার্মগুলো, এগুলো অ্যাকচুয়ালি কিসের টার্ম সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, জাস্ট বোঝার জন্য, যাতে ক্লায়েন্ট আমাদেরকে বললে আমি বুঝতে পারি, বা যে কোনো জায়গায় কাজ করতে গেলে টার্মগুলো আমি বুঝতে পারি। আচ্ছা, ডোমেইনের কিছু টার্ম আছে, যেমন হচ্ছে রুট ডোমেইন এবং সাব ডোমেইন। ঠিক আছে, রুট রুট ডোমেইন আমরা কোনটাকে বলছি? মনে করেন আমি এখানে যদি যাই, ও সরি, আমাদের অলরেডি 5টা 38, হ্যাঁ ব্রেক দিব, আমরা একটা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে বাকিটা কন্টিনিউ করব। জি।
আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে রুট ডোমেইন এবং সাবডোমেইন এটা নিয়ে কথা বলছিলাম। তো মনে করেন google.com, এটা এটাতে গেলে আমরা এই সার্চ দেওয়ার এই অপশনটা পাই। তো আমরা যদি এখানে দেখি, ধরেন meet.google.com, বা এখানে তাহলে দেখেন এটা হচ্ছে এই ডোমেইনের আন্ডারে একটা সাবডোমেইন, যেটা হচ্ছে meet.google.com। এটাকে বলা হচ্ছে google.com এর একটা সাবডোমেইন। এরকম অনেক সাইট আমরা পাবো, যেমন medium.com, এটাতে যদি যাই, আচ্ছা এই ওয়েবসাইটটা মনে হয় আসবে না।
আমরা দেখি অন্য কোনো সাইট আছে কিনা। দেখেন এটাও একটা সাবডোমেন। এটা কার সাবডোমেন বলতে পারবেন কেউ? এই ডোমেনটা কার সাবডোমেন? কোনো আইডিয়া? আপু কি কনফিউজড? হ্যাঁ, এটা হাবস্পটের সাবডোমেন। তো আমরা যদি এখানে লিখি যে হাবস্পট, রুট ডোমেইন হচ্ছে এটা। তো এই ডোমেইনের আন্ডারে অনেকগুলো সাবডোমেইন থাকতে পারে। এটা হচ্ছে মেইন ডোমেইন। তো আমরা যদি এখানে রিসোর্সের মধ্যে ব্লগে যাই, তো ব্লগে গেলে দেখেন সে আমাদেরকে তার যে রুট ডোমেইন, তার ডোমেইনের আগে কি দিয়েছে, blog.hubspot.com। এটা হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে আরেকটা সাবডোমেইন। তো বেসিক্যালি রুট ডোমেইন এবং সাবডোমেইনের পার্থক্যই এটা। আমি হয়তো আপনাদেরকে বলছিলাম যে আপনারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়েবসাইট ক্রিয়েট করে এটা সাবডোমেইন ক্রিয়েট করে করে ব্যবহার করবেন আলাদা আলাদা করে। ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা ওয়েবসাইটের আন্ডারে আপনি অসংখ্য সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন, মাল্টিপল সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন, এবং প্রত্যেকটা সাবডোমেইনের জন্য আলাদা আলাদা হোস্টিং রাখা যেতে পারে বা এক জায়গাতে হোস্টিং রাখা যেতে পারে। মেইনলি রুট ডোমেইন এবং সাবডোমেইন ক্রিয়েট করা হয় বেসিক্যালি হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে যদি আপনি বিভিন্ন কন্টেন্ট রাখেন, অনেক সময় দেখা যায় যে সাইটটা অনেক ফাস্ট কাজ করে না, বা বিভিন্ন পারপাসে আর কি এটা করা হয়ে থাকে। তো হতে পারে যে রুট ডোমেইনটা সে অফ করে রেখে সাবডোমেইনটা চালাবে, সেটাও হতে পারে। যাই হোক, আমাদের বেসিক যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে রুট ডোমেইন এবং সাবডোমেইন কোনটাকে কি বলে। আমি জাস্ট এখানে এক্সাম্পল এটা রাখি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। তো এক্সাক্ট ম্যাচ ডোমেইন কি? মনে করেন আপনার বিজনেসের নাম হচ্ছে দেশি ফুড। সো আমি কি করলাম, যদি দেশি ফুড .com এটা যদি পাই, তাহলে আমার ব্র্যান্ড নেমের সাথে আমার ডোমেইনটা এক্স্যাক্টলি ম্যাচ করছে, যেটাকে আমরা বলছি এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন। বাট অনেক সময় দেখা যাবে যে নাম একটা, বাট ওয়েবসাইটে
সে আরেকটা বিষয় দিয়েছে যে আপনি দেশি ফুড পান নাই, দেশি ফুড বিডি বা হচ্ছে দেশি ফুডের সাথে আরো কোনো টেক্সট আপনি অ্যাড করে দিলেন, সেটা হতে পারে। তো সেক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ ডোমেন হবে না। তো এক্সাক্ট ম্যাচ ডোমেন হওয়ার জন্য আপনার ডোমেনটা এক্স্যাক্টলি ম্যাচ করা লাগবে আপনার কিওয়ার্ডের সাথে বা আপনার বিজনেস নেমের সাথে। আচ্ছা, আমরা ডোমেনের জাস্ট কিছু বিষয় জানলাম। আগামী দিন আমরা হচ্ছে ডোমেন কিভাবে সিলেক্ট করতে পারি সেটা একটু দেখে আমরা ব্লগে চলে যাব। আজকে যেহেতু আমাদের টাইম কম, আমি আর সময় নিচ্ছি না, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি ক্লাস শেষ করব। আচ্ছা আরাফাত ভাই, আপনি তাহলে কালকে ক্লাসটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? ডোমেন হোস্টিং সেটআপ এটা কালকে, এবং ওয়ার্ডপ্রেস থিম সেটআপ বা যাবতীয়, যাতে করে আপনার গ্রুপটা হেল্প পায় পুরো ওয়েবসাইট রিলেটেড। আমি থাকবো ক্লাসে, সমস্যা নেই। ওকে, তো এভাবে করে। আচ্ছা, মোহাম্মদ আলমগীর হোসাইন, আজমল হোসেন ভাই আছেন, ইশরাত জাহান ঈশা, লুৎফুল নাহার আহমেদ, মৃধা মাহিমা, রুনা আপু নাই, মোহাম্মদ সাব্বির হোসাইন নাই, সুরাইয়া ইয়াসমিন, কে এম পারভেজ আলম, মাহজাবিন মিম আছেন, আব্দুস সামাদ, শহীদুর রহমান আরাফাত, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সাব্বির আহমেদ, শরীফুল ইসলাম, নাদিয়া আক্তার, নাহিদ হাসান ইমন, তানজিল আক্তার শান্তা, মোহাম্মদ আরাফাত রহমান, বিনতে আনান বিন্দু। আচ্ছা, আর মনে হয় কেউ নাই। জি, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।